চৈতি সাক্ষ্যর কাছে ক্ষমা চাইলে তখন সাক্ষ্য চৈতির হাত ধরে জোর করে বাড়ি থেকে বার করে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় চৈতি সাক্ষ্যর কাছে এসে বলে, সাক্ষ্য, তুই যদি ঝিলকে ভালোবেসেই বিয়ে করে থাকিস তাহলে কিন্তু তুই কোনো ভুল করিসনি। ভুল তো আমি করেছিলাম। আমি তোকে নিয়ে তোদের থানায় দেওয়ার কথা ভেবেছিলাম। আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। তখন এই কথা শুনে তো সাক্ষ্য হাসতে থাকে। সাক্ষ্য তখন বলে, চৈতি, তুই এখন এখানে এসে নাটক করছিস? তুই এখন আমাদেরকে আবারও নিজের করে নিতে চাইছিস? তুই কী ভেবেছিস তুই যখন তখন এই বাড়িতে আসবি আর সবাইকে ভুলভাল বুঝিয়ে নিজের মতো করে চালাবি? না, তা কখনোই হবে না। তুই যে ভুলটা করেছিস তার জন্য তোকে কখনোই ক্ষমা করা যাবে না। তুই তো কী চেয়েছিলিস? তুই তো চেয়েছিলিস আমি জেলে যাই, আর আমি জেলে গিয়ে আর আমার সাথে আমার ডাক্তারি লাইসেন্সটাও শেষ হয়ে যাক, সেটা আমাকে সাসপেন্ড করা হোক। তুই তো এটাই চেয়েছিলিস। এখন তাহলে এখানে এসে কেন ক্ষমা চাইছিস? নাটক করছিস? তুই কী ভেবছিস তুই সবসময় এসে নাটক করবি আর আমরা সবাই মেনে নেব, মেনে নিয়ে সব কিছু তোকে ভুলে গিয়ে ক্ষমা করে দেবো? না, তা কখনোই হবে না। আমি তোকে ভালোই ভালোই বলছি, তুই এই বাড়ি ছেড়ে চলে যা। আমি এখনও কোনো কিছুই বলিনি। তুই নিজের ইচ্ছা এই বাড়িতে এসেছিস, তুই নিজের ইচ্ছায় কিছু বলার আগেই বাড়ি ছেড়ে চলে যা। নাহলে কিন্তু আমি তোকে জোর করে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। তখন এই কথা শুনে তো চৈতি অবাক হয়ে যায়। চৈতি তখন সাক্ষ্যর কাছে গিয়ে বলে, সাক্ষ্য, তুই এভাবে আমাকে অপমান করছিস? তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তার জন্যই তো আমি তোর কাছে এসে ক্ষমা চাইছি। তোর পরিবারের সকলের কাছে এসে ক্ষমা চাইছি, তুই একটু বোঝার চেষ্টা কর। তখন সাক্ষ্য রেগে যায়। রেগে গিয়ে চৈতির হাত ধরে এবং বলে, যা, তোকে এতক্ষণ ভালো ভালো বলছিলাম চলে যেতে, তুই যাসনি। এবার আমি তোকে নিজের হাতে তোকে এই বাড়ি থেকে বার করে দেবো। এই বলে চৈতিকে টানতে টানতে সে দরজার কাছে নিয়ে যায় এবং তাকে বাইরে বার করে দেয়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে সাক্ষ্যর মা বলে ওঠে যে, সাক্ষ্য, এটা কি হচ্ছে? চৈতি তো ও নিজের ভুল বেশ বুঝতে পেরে আমাদের কাছে এসে ক্ষমা চাইছে। তুই তাহলে চৈতির সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছিস? তুই দেখ, তোর বউ ওই ঝিল, ঝিল আর চৈতির মধ্যে কতটা পার্থক্য আছে তুই বুঝতে পারছিস? চৈতি নিজের ভুল বুঝতে পেরে ও এখানে এসে আমাদের কাছে ক্ষমা চাইছে। আর ঝিল কী করলো? ঝিলকে যখন তুই বললি সব কিছু ভুলে গিয়ে ক্ষমা চাইতে, তখন তো ও ক্ষমা চাইলো না, উল্টো আমাদেরকেই কথা শোনালো। তুই বুঝতে পারছিস কী জন্য আমি ঝিলকে এই বাড়িতে বউ হিসেবে মেনে নিতে পারছি না? এখন দেখতে পাচ্ছিস তো যে ঝিল আর চৈতির মধ্যে কী কী পার্থক্য আছে। ঝিল হলো একটা বস্তির মেয়ে, আর চৈতি, চৈতি একটা বড় বাড়ির মেয়ে। ও একজন ডাক্তার। ওই জন্যই তো আমি তোর বউ হিসেবে ওই চৈতিকেই বেছে নিয়েছিলাম। কিন্তু কী করলি তুই? শেষমেশ কিনা চৈতিকে সরিয়ে ঝিলকে বিয়ে করলি, আমাদের মান সম্মানটা ডোবালি। আবার এখন চৈতির কাছে চৈতিকে অপমান করে চৈতির সামনে আমাদেরকে ছোট করছিস। এটা কি আমরা কখনোই মেনে নিতে পারবো? না, কখনোই এটা মেনে নেব না। তুই কিন্তু দিন দিন আমাদের কথার অবাধ্য হয়ে যাচ্ছিস। আমরা তো এটাই বুঝতে পারছি না যে ঝিল এই কদিন হলো এসেছে আর এর মধ্যেই তোকে বশ করে ফেলেছে, যে ঝিলের কথা মতো তুই চলছিস, আমাদের সবার অবাধ্য হচ্ছিস। এটা এভাবে তো তোকে আমরা মানুষ করিনি। তুই কিন্তু দিন দিন পুরো বদলে যাচ্ছিস, আমাদের কোনো কথাই শুনছিস না। তখন এই কথা শুনে সাক্ষ্য বলে, দেখো মা, তুমি কিন্তু ভুল বুঝছো। ঝিল কিন্তু আমাকে বশ করেনি। আমি যা করছি এখানে আমি নিজের মতো করেই করছি। এখানে আর ঝিল বলেই নি, আর ঝিলের কথা শুনে আমি কোনো কাজ করছিও না। আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটাই করছি, বুঝতে পেরেছো? আর এখানে ঝিলের তো কোনো দোষ নেই। ঝিল তো ওজন, ও অসহায়, ও আমার কথা মতো কাজ করছে। মানে আমি যখন ওকে বলেছি বিয়ে করার জন্য তখন তো ও বাধ্য হয়েই বিয়েটা করেছে, তাই না? ও তো এমনিতে ব্যাঙ্গালোরে চলে যাচ্ছিল। তাহলে তোমরা বারবার কেন ঝিলকেই দোষারোপ করছো? আমরা তো বুঝতে পারছি না। আর সকালবেলাতে দেখলাম যে রান্নাঘরে গিয়ে ঝিলকে মেজো কাকি যা খুশি তাই বলে অপমান করছিল। সেটাও কিন্তু আমি মেনে নিতে পারছি না। এই বাড়িতে সকলেই যে ঝিলকে এভাবে অপমান করছে এটা কিন্তু আমি নিজের চোখে দেখে চুপচাপ মেনে নিতে পারছি না। আর তোমরা ঝিলকে অপমান করছো নিজের ইচ্ছা মতো, আর আমি একটু চৈতিকে অপমান করছি তার জন্য তোমাদের রেগে যাচ্ছ? এটা তো হবে না। তোমরা যেমনভাবে অন্য কাউকে ট্রিট করবে তেমন আমিও তো করব। আমি তো তোমাদের দেখেই শিখছি যে কার সাথে কেমন ব্যবহার করব। তোমরা যেমন ঝিলের সাথে ব্যবহারটা করছো আমিও ঠিক তেমনটাই চৈতির সাথে ব্যবহার করছি। এখানে তো আমি ভুল কিছু করছি না, তাহলে তোমরা এত কেন রেগে যাচ্ছ? তখন ঝিল বলে, আচ্ছা মেজমা, তুমি আমার বস্তি নিয়ে তো অনেক কথা বলছো কেন? তুমি আমাকে যা বললে সেটা বলো। আর তাছাড়া বস্তিতে কি হয় তুমি জানো? তুমি গিয়েছো বস্তিতে কখনো? তা তুমি বলো যে বস্তিতে কি হয়। সবসময় এভাবে কথা বলতে পারো না আমার সাথে। তখন ওর মেজমা বলে, ঝিল, তুই আমাকে এভাবে কথা বলতে পারবি না, কিন্তু আমার সাথে পারিস না এভাবে কথা বলতে। তখন ঝিল বলে, কেন বলতে পারি না?
তুমি যেভাবে আমার বস্তির লোককে ছোট করছো সেভাবে আমিও তোমাকে কথা বলতে পারি। তাছাড়া তো এখন তুমি এই বাড়ির কে? তুমি এই বাড়ির বউ। আর সেই সূত্রে কিন্তু আমিও এই বাড়ির বউ। আমরা দুজনেই কিন্তু কেউ আলাদা না। তাই দুজনের কষ্ট বোঝা আমাদের দরকার নাকি? আর তাছাড়া তুমি এই বাড়িতে কখন কিভাবে থাকতে আমি কি জানি না? তখন ছোটো মা বলে, ঝিল তুমি একটু চুপ করো না। আমি তো তোমার জন্য এখানে থেকে গেছি নাকি, যে তোমাকে ভালো করে রেডি সেডি করাবো বলে? আর তুমি এভাবে কেন কথা বলছো? তখনই ঝিল বলে, ছোটো মা, একটা মানুষকে যদি দিনের পর দিন অত্যাচার করে তাহলে সে কি চুপ করে থাকতে পারে বলো? আমি কাল থেকে হোক বা পরশু থেকে হোক এই বাড়িতে বউ হয়ে এসেছি, তখন থেকে আমাকে এইভাবে কথা শুনিয়ে যাচ্ছে। তুমি বলো, এভাবে কাউকে কথা শোনালে সে কি বিন্দুমাত্র আনন্দ করতে পারে? তুমি যে বলছো আনন্দ করার কথা, না, আমি পারি না। তখন ছোটো মা বলছে যে সে ঠিক আছে, কিন্তু একটু তুমি চুপ করো, তোমাকে একটু মেনে নিতেই হবে নাকি? ওরা বলছে বলুক না এসব বলে। এদিকে তখন ঝিল বলে যে তুমি বলো আমি কি অন্যায় করেছি? ওনার মেয়ে এসব বন্ধু দিয়ে আমার হাত ধরে টানাটানি করলো, সেখানে আমাকেই অপমানিত করলো। ও ছোটদা ভাইকে অপমানিত করলো বেশি, কারণ আমি ওর বৌদি। আমাকে বৌদি বলে যদি নাও মেনে নেয় তবুও কিন্তু দাদা ভাইয়ের বউ, এই বাড়ির বউ। তাহলে ও আমাকে অসম্মানিত করতে গিয়ে কি একবার লোক সম্মানের নষ্ট করলো না? ও একটা কীরকম মেয়ে যে আমাকে লোকের সামনে এরকম করে ছোট করছে, এভাবে অপমানিত করছে? তখন ওর মেজমা বলছে, শোনো একটা কথা বলি, তুমি যদি না এই বাড়ির বউ হওয়ার যোগ্য হতে তাহলে কিন্তু তুমি প্রথম দিনই এরকম করে তিতিরের নামে নালিশ করতে না। হ্যাঁ, তুমি একটু চুপ করো। তখন ছোটো মা বলে, ঝিল একটু তুমি চুপ করো। তখন মেজমা বলে, ও চুপ করবে? তখন সাক্ষর ছোটো মা বলে, মেজদি ভাই, তুমিও তো সেই তখন থেকে একের পর এক কথা বলেই চলেছো। ও তো কোনো অন্যায় কথা বলছে না। তুমি ভাই একবার এইসব কথা কেন বলছো? ওকে একটু থামাও না। তখনই সেখানে সাক্ষ্য এসে ঝিলকে ডাকতে ডাকতে ঘর চলে আসে। আর তখন ঝিলকে বলে, ঝিল কিছু হয়েছে কি এখানে? তখনই ওর মেজমা বলে, বাহ, এখানেও চলে এসেছো বউকে প্রোটেক্ট করতে? তোমার বউকে শুনে সরাচ্ছি নাকি যে তুমি এখানে এসেছো, নাকি তোমার বউ মিসড কল দিয়েছে তোমাকে এসে এখানে আসার জন্য? তখনই সাক্ষ্য বলে, না, আমাকে কেউ মিস কল দিতে যাবে কেন? আর আমি কি বললাম যে আমার বউকে তুমি শুলে সরাচ্ছ বা ফাঁসিতে তুলেছ? এই ধরনের কথা কেন বলছো তুমি? তখনই ঝিল বলে, আচ্ছা তুমি একটা কথা বলো তো, এই যে আমি ব্যাঙ্গালোরে চলে যাচ্ছিলাম, ব্যাঙ্গালোর থেকে তো তুমিই আমাকে ফিরিয়ে নিয়ে এলে নাকি? আর ফিরিয়ে নিয়ে আসার পর তুমি চৈতিকে বিয়ে করছিলে, সেখানে আমাকে উপস্থিত থাকতে বললে। আমি সেই কথা মতো সেখানে উপস্থিতও ছিলাম, কিন্তু চৈতি ম্যাডামকে না মালা পরিয়ে সেটা যে আমাকে মালা পরিয়ে দিলে তুমি। তাহলে এখানে কি আমার দোষ? যেটা আমার দোষ না সেটা এখানে আমাকে কেন দোষারোপ করা হচ্ছে? আমাকে মানুষজন এভাবে কেন কথা শোনাচ্ছে? তখনই সাক্ষ্য বলে, মেজমা, এইসব কথা নিয়ে তো অনেক কথা হয়ে গেছে, আবার তাহলে এইসব কথা এখানে কেন বলছো? আর তাছাড়া যদি তোমাদের ভালো না লাগে ঝিলকে বাড়িতে রাখতে, আমি তো বলেছিলাম ঝিলকে নিয়ে চলে যাব। এবার তোমরা আমাকে ক্লিয়ার করে জানিয়ে দাও তো, আমি এবার এই বাড়িতে থাকবো কি থাকবো না? তখনই মেজমা বলে, শোনো সাক্ষ্য, একটা কথা বলি, প্রথম দিন নতুন বউ হয়ে এত চাপাই যেও না। এই যে তোমার ছোট বোন তিতির নতুন বউয়ের কথা বিশ্বাস করলে, তিতিরের কোনো কথাই বিশ্বাস করলে না। তখনই সাক্ষ্য বলে, শোনো মেজমা, আমি জানি তুমিও জানো তিতির কীরকম বলতে পারে বা কীরকম করতে পারে, সেটা কিন্তু আমরা ভালো করেই জানি। এখানে যদি ভ্রমর হতো আমি কিন্তু সেই কথা বিশ্বাস করতাম না, কারণ ভ্রমর আলাদা মানুষ, কিন্তু তিতির যে অপমান করতে পারে সেটা আমরা ধারণার মধ্যেই ছিল, তাই আমাকে বিশ্বাস করতেই হয়েছে। আর ঝিল তো মিথ্যা কথা বলবে না, সেটা আমিও জানি। এখানে ঝিলের কোনো দোষই নেই, আমি ওকে কেড়ে নিয়ে এসেছি, যা বলার তোমরা আমাকেই বলো। তখন মেজমা বলে, তাই তো, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আমি তো এসেছিলাম শুধুমাত্র ব্যবসার শাড়িগুলো বের করে দিতে, ওকে ঠিকঠাক করে দিতে, কিন্তু ও তো খুব চালাক মেয়ে, ও নিজেই সব কিছু করতে পারে, তাই এখানে আমার আর থাকার কোনো প্রয়োজনই নেই। এই বলে সেখান থেকে চলে যাই। ওখানে সবাই তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই ঝিল আবারও বলে সাক্ষ্যকে, দেখলে কি করে কথা শোনালো আমাকে? তখন সাক্ষ্য ঝিলকে বলে, শোনো, আমি একটা কথা বলি, আমি জানি সবাই তোমাকে অপমানিত করবে, কিন্তু একদিন ওরাই নিজেকে শুধরে নেবে। তখনই ছোটো মা বলে, শোনো ঝিল, রাগ করো না, কষ্টও পেও না, যে তোমাকে অপমান করেছে সে নিজেই অপমানিত হচ্ছে, তুমি ছোট হচ্ছে না। তুমি আজ রাতে এখানে থাকো না, কাল থাকলে আবার অশান্তি বাড়বে। এই বলে পরের দিন সকালেই দেখা যায় যে ছোটো মা ঝিলকে সুন্দর করে রেডি করে দেয়। ভাত কাপড়ের অনুষ্ঠানে নিয়ে আসে ঝিলকে, সেখানে সবাই অপেক্ষা করছিল, আর সাক্ষ্যও সেখানে দাঁড়িয়েছিল ঝিলকে দেখার জন্য। এদিকে তখন সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ছোটো মা সবাইকে সামনে এনে ঝিলকে এনে দাঁড় করায়। তখনই ছোট কাকা বলে, আচ্ছা বড় বৌদি, এখন তো ঝিল আমাদের বাড়ির বউ, আমরা তো মেনেই নিয়েছি, তাহলে দূরে দূরে থেকে কী লাভ? আজ তো ওর ভাত কাপড়ের অনুষ্ঠান,
তুমি সামনে এগিয়ে আসো। তখনই একথা শুনে শতরূপা বলে, আমি কোথাও যাব না, আমার ইচ্ছে নেই। আমি গিয়েছিলাম ওর ঘরে, ও আমাকে যা কথা শুনিয়েছে